अस्सलाम वालेकुम मैम। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কেমন আছেন? এই তো আছি, আল্লাহ দিলে ভালো। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের এই যে লাস্টে যে রোল নাম্বার ডিউরেশনটা, এটা কত থেকে কত আপনাদের মনে আছে? জি ম্যাম। আপনারা যে নতুন, কত বলেন তো? ম্যাম 471 থেকে 500। 471 থেকে জি 500। ম্যাম 471 থেকে 501 পর্যন্ত ম্যাম। 501। আচ্ছা, জি। আপনাদের সেকশনে আমি আর তপতি আপা আপনাদের শ্রেণী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছি, বুঝছেন? তা আপনাদের যদি কোনো কিছু দরকার লাগে বা কোনো সমস্যা, ক্লাস হচ্ছে না বা কিছু, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। নজরুল গ্রুপ যারা, আমাকে, জি ম্যাডাম। আমার সাথে আর তপতি আপার সাথে যোগাযোগ করবেন। সমস্যা হয় আপনাদের। আর আমাদের এই ক্লাসের ক্যাপ্টেন তো স্যার, তাই না? আমাদের ক্যাপ্টেন কে? মশিউর। মশিউর স্যার কি আসছেন? আমি তো তাই না? যাই হোক, মশিউর স্যারের কাছে বোধহয় আমার ফোন নাম্বার আছে, উনি আমার যোগাযোগ করবেন যদি কোনো সমস্যা হয়। আপনারা যোগাযোগ করবেন। আর আমি তো প্রথম দিন ক্লাসের সবাইকে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, যদি কারোর এমনি ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে সেটা আপনারা একটু বলবেন আমাদেরকে, আমরা বুঝতে পারবো যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। ম্যাম একটু দিলে ভালো হতো ম্যাম, যদি আজকে একটু দিতেন নাম্বারটা। আজকের ফোন নাম্বারটা? জি ম্যাম। আচ্ছা, 0181 75 জি ম্যাম। 35119। জি ম্যাম। হয়েছে? জি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। কিন্তু আবার সবাই একসাথে ফোন দেওয়া শুরু করেন না, হ্যাঁ? তাহলে সবার ফোন রিসিভ করতে করতে আমার জান যাবে। এজন্য ওই ক্যাপ্টেন করলেই ভালো হয়। হ্যাঁ, আপনাদের কোনো সমস্যা থাকলে ক্যাপ্টেনকে বলবে, ক্যাপ্টেনের মাধ্যমে আমরা জেনে যাব। হ্যাঁ, আচ্ছা, আজকের ক্লাসে আমরা স্বাগতম সবাইকে। থ্যাংক ইউ ম্যাম। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আমরা এর আগের দিন পড়েছিলাম শিখনের বৈশিষ্ট্যগুলো, তাই না? শিখনের বৈশিষ্ট্য, শর্ত, এগুলো আমরা পড়েছি। আজকে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে শিখন সঞ্চালন। শিখন সঞ্চালন, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিখন সঞ্চালন কথাটাতে আমরা প্রথমে জানবো যে সঞ্চালন কথাটা কি। সঞ্চালন হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে পরিবর্তন, স্থান পরিবর্তন, সেটাকে আমরা বলি সঞ্চালন। তাহলে শিখন সঞ্চালন কি হবে? শিখন লব্ধ যে অভিজ্ঞতা আছে এটার স্থান
স্থান পরিবর্তন। আমি যেই শিখনটা আমার যে জ্ঞানটা হলো এটাকে যখন আমি পরিবর্তন করব, এক স্থান থেকে আরেক স্থানে এটাকে প্রয়োগ করব, সেটাকে আমরা বলি শিখন সঞ্চালন। শিখন সঞ্চালন 3 প্রকার। একটা হচ্ছে ইতিবাচক সঞ্চালন, আর একটা হলো নেতিবাচক সঞ্চালন, আর একটা হলো শূন্য সঞ্চালন। 3 ধরনের সঞ্চালন রয়েছে। আমরা এগুলি একটু একটু বিস্তারিত দেখি। যেমন মনে করেন এই যে একটা দেখা যাচ্ছে যে সাইকেল চালাচ্ছে, কোন একটা ব্যক্তি যখন সাইকেল চালায় তাকে যদি আমি হোন্ডা চালাতে বলি, সে সহজেই সেটা পারবে। কেন? কারণ সাইকেল সে চালাতে পারে, সে পথঘাটের সে ব্রেক কিরকম করে ইয়ে করতে হয় সেগুলো সে জানে। তাহলে এই যে একটা অভিজ্ঞতা তার হয়েছে, এইটাকে সে আরেক অন্য জায়গায় যখন সে প্রয়োগ করবে, এটা তার জ্ঞানটাকে আরো বৃদ্ধি করলো। যখন একটা অভিজ্ঞতা আর একটা অভিজ্ঞতাকে যখন বৃদ্ধি করে, সেটাকে আমরা বলি ইতিবাচক সঞ্চালন। একটা জ্ঞান যখন, একটা শিখন যখন অন্য একটা শিখনকে যখন বৃদ্ধি করে, সেটাকে আমরা বলি ইতিবাচক সঞ্চালন। আরেকটা দেখেন, যেমন ভূগোল ও পরিবেশ এই বিষয়টা, আর একটা বিষয় আছে হলো বিজ্ঞান। এই দুটো বিষয় যখন আপনি পড়বেন দেখবেন যে অনেক কিছু আছে যেটা দুটোর মধ্যে বিষয় কিছু কিছু ইয়ে আছে, সাদৃশ্য আছে। যেমন মনে করলেন যে ভূগোলেও বন সম্পর্কে আছে, বিজ্ঞানেও বন সম্পর্কে আছে। এখন যখন আমি ভূগোলের বিজ্ঞান বনের ইয়েটা পড়বো, তখন ওইখানে একটা তথ্য আছে। বিজ্ঞানে যখন বন পড়তে যাই, তখন দেখা যায় যে এই তথ্যগত কিছু শর্টেজ দেখা দেয়, মানে এক ধরনের দ্বিধা তৈরি হয়। তাতে করে কি হয়, আমার শিখনটা বাধাগ্রস্ত হয়। যখন আমার একটা শিখন আর একটা শিখনকে বাধাগ্রস্ত করবে, অর্থাৎ মাইনাস করবে, তখন সেটাকে আমরা বলি নেতিবাচক সঞ্চালন। নেতিবাচক সঞ্চালন অর্থাৎ একটা শিখন যখন আমি কোনো শিখনটা আমাকে কোনো অগ্রগতিতে নিয়ে যাচ্ছে না, অর্থাৎ আবার আমাকে বিজ্ঞানের বন পড়তে গিয়ে আবার আমাকে ভূগোলের বন যে দেখে আসতে হচ্ছে যে ওইখানে তথ্যটা কি দেওয়া আছে। যখন এই যে দুটো বই নিয়ে আমাকে তখন ইয়ে করতে হচ্ছে, আমি শুধুই বিজ্ঞান পড়ে ফেলতে পারছি না, তার জন্য আমাকে আবার ভূগোলের জ্ঞান নিতে হচ্ছে, অথবা শুধুই ভূগোল পড়তে পারছি না, তখন আবার আমাকে বিজ্ঞানের জ্ঞান নিতে হচ্ছে। তাহলে আমি যখন আমার একটা শিখন আর একটা শিখনকে বাধাগ্রস্ত করে, তাকে আমরা বলি নেতিবাচক সঞ্চালন। আর আরেকটা আমরা বলেছি, আমি বাংলা পড়লাম, আমি রসায়ন পড়লাম, আমি ইংরেজি পড়লাম, আমি গণিত পড়লাম। এখন বাংলার সাথে রসায়নের কোনো মিল নেই। আপনি বাংলা শেষ করে রসায়নের জ্ঞান নিতে পারবেন, আবার রসায়ন পড়ে ইংলিশের সাথে এটার সাথে কোনো মিল নেই, আবার ইংলিশ পড়ে আপনি গণিতের সাথেও কোনো মিল নেই। তাহলে আপনার এইখানে আপনি প্রত্যেকটা শিখনই আলাদা আলাদা ভাবে কাজ করছে। তাহলে এই ধরনের শিখনকে আমরা বলি হলো শূন্য সঞ্চালন, অর্থাৎ এর ভিতরে কোনো সঞ্চালনই তৈরি হয় নাই। অর্থাৎ বাংলার সাথে রসায়নের কোনো মিল নেই, আবার রসায়নের সাথে ইংরেজির কোনো মিল নেই। এই ধরনের সঞ্চালনকে আমরা বলি শূন্য সঞ্চালন। তাহলে আমরা দেখলাম 3 ধরনের সঞ্চালন রয়েছে। একটা হচ্ছে ইতিবাচক সঞ্চালন, যেই সঞ্চালনে কি হবে, এটাতে প্লাস হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। একটা শিখন আর একটা শিখনের মধ্যে বৃদ্ধি তৈরি হবে, সেটাকে আমরা বলি ইতিবাচক সঞ্চালন। নেতিবাচক সঞ্চালন কি, একটা শিখন যখন আরেকটা শিখনকে বাধাগ্রস্ত করবে বা মাইনাস করে দিবে, সেটাকে আমরা বলি নেতিবাচক সঞ্চালন। আর যখন কোনো শিখন একটা শিখন আরেকটা শিখনকে কোনো বাধাও দিবে না বা বৃদ্ধিও ঘটাবে না, সেটাকে আমরা বলি শূন্য সঞ্চালন। তাহলে সঞ্চালন 3 ধরনের, একটা হচ্ছে ইতিবাচক সঞ্চালন, আরেকটা নেতিবাচক সঞ্চালন, আরেকটা হলো শূন্য সঞ্চালন। এখন এই সঞ্চালনের কতগুলো নীতি আছে, সেই নীতিগুলো কি আমরা একটু দেখি। নীতিগুলো হলো, যখন দুটো শিখন পরিস্থিতির মধ্যে মিল থাকে তখন তাকে ইতিবাচক সঞ্চালন বলে, তাই না? একই রকম যদি হয় তাহলে কি হচ্ছে, গেইন হচ্ছে।
বৃদ্ধি পাচ্ছে, সেটাকে আমরা বলি ইতিবাচক সঞ্চালন। শিখন সঞ্চালন নির্ভর করে অভিজ্ঞতার সাধারণীকরণের উপরে, অর্থাৎ আমি অভিজ্ঞতাটাকে কোন ইয়েতে নিয়ে যাচ্ছি, কোন জায়গায় নিয়ে যাচ্ছি, এটাকে কি জেনারেলাইজ করে নিতে হবে। জেনারেলাইজ এটা হয় পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। তাহলে যদি পজিটিভ হয় তাহলে ইতিবাচক হবে, যদি নেগেটিভ হয় তাহলে নেতিবাচক সঞ্চালন হবে। তাহলে শিখন সঞ্চালনটা নির্ভর করবে আমি কোন ধরনে তাকে নিয়ে গিয়েছি, এটাকে বলা হয়েছে। আর একটা বলা হয়েছে যে উদ্দীপক অভিন্ন হয় কিন্তু প্রতিক্রিয়া ভিন্ন হয়, মানে আমি একই রকম উদ্দীপক আছে কিন্তু আমি প্রতিক্রিয়াটা ভিন্ন ভিন্ন দিতে পারি, সেই ক্ষেত্রে আমার নেতিবাচক সঞ্চালন হবে। তাহলে উদ্দীপক যখন অভিন্ন হবে এবং মানে মনে করলেন যে একটা হঠাৎ করে আপনার সামনে কোনো একটা সমস্যা আসলো, যেমন মনে করেন যে আপনার হঠাৎ করে আপনি 1 কোটি টাকা পেয়ে গেলেন, তাহলে কি হবে? আপনি একরকম প্রতিক্রিয়া দেখাবেন, অন্যজন কিন্তু অন্যরকম প্রতিক্রিয়া দেবে। হয়তো এটাকে খুব মানে আমরা দেখবেন যে যখন কোনো কিছু একটা হঠাৎ করে কিছু পেয়ে যাই, হয় আমরা আনন্দে লাফিয়ে উঠি অথবা চোখ দিয়ে পানি পড়ে, এরকম আমার বিভিন্ন রকম আমার প্রতিক্রিয়া হয়। তাহলে যখন আমার উদ্দীপকটা অভিন্ন হবে কিন্তু প্রতিক্রিয়াটা ভিন্ন হবে, তখন নেতিবাচক সঞ্চালন হবে। আর একটা বলা হয়েছে উদ্দীপক ও প্রতিক্রিয়া দুটোই যদি ভিন্ন হয় তাহলে শূন্য সঞ্চালন হবে, অর্থাৎ উদ্দীপকও অন্যরকম, প্রতিক্রিয়াও অন্যরকম। ওই যে আমি একটু আগে বললাম, আমি বাংলা পড়লাম, তারপরে আবার রসায়ন পড়লাম, তাহলে কি দুটোই কিন্তু আমার উদ্দীপকটা দুটোই ভিন্ন এবং প্রতিক্রিয়াও আমার ভিন্ন, তাহলে এটা হবে হলো শূন্য সঞ্চালন। আর একটা কি বলা হয়েছে, দুটো পরিস্থিতিতে প্রতিক্রিয়ার ধরনের মিল যত বেশি থাকবে ইতিবাচক সঞ্চালনের সম্ভাবনা তত বেশি হবে। অর্থাৎ আমি আমার যখন কোনো প্রতিক্রিয়া আমি দেব, তখন যদি একটা প্রতিক্রিয়া আর একটা প্রতিক্রিয়া মধ্যে যত আমার মিল থাকবে, যে আমি যদি আনন্দ প্রকাশ করি, এটাতেও আমি আনন্দ পাচ্ছি, ওটাতেও আনন্দ পাচ্ছি, তাহলে দুটো মিলে আমার ইতিবাচক হবে। আর যদি আমি একটাতে হাসি আর একটাতে যদি কান্না হয়, তাহলে কিন্তু ইতিবাচক হবে না। তাহলে বলা হয়েছে যত অমিল থাকবে তত নেতিবাচক সঞ্চালন হবে। তাহলে মিল থাকলে হবে ইতিবাচক আর অমিল থাকলে হবে নেতিবাচক সঞ্চালন। আর একটা কি বলা হয়েছে, দুইটি শিখনে উদ্দীপক ভিন্ন কিন্তু প্রতিক্রিয়া যদি একই রকম হয় তাহলেও কিন্তু ইতিবাচক সঞ্চালন হবে। দুটো উদ্দীপক আমার ভিন্ন ভিন্ন কিন্তু আমার প্রতিক্রিয়া একই, তাহলে সেটাকে আমরা বলি ইতিবাচক সঞ্চালন। কারো কোনো প্রশ্ন আছে? কেউ কি কোনো প্রশ্ন করছেন? জি না ম্যাম। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, বেশি মেধাবী শিক্ষার্থীরা কম মেধাবী শিক্ষার্থীর চেয়ে বেশি সূক্ষ্মভাবে শিক্ষণের বিষয়বস্তুর মধ্যে সাদৃশ্যগুলো উপলব্ধি করতে পারে বলে শিক্ষণ সঞ্চালন বেশি হয়। অর্থাৎ আপা, ওই যে আঞ্জু আক্তার আপা, তাই না? আঞ্জু আক্তার আপা, আপনি মাইকটা অফ করে নেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমার কম মেধাবী যে স্টুডেন্ট গুলো আছে, তারা কি করে, তাদের বোঝার ক্ষমতাটা কম, অর্থাৎ তাদের ইন্দ্রিয় ব্যবহারটা কম থাকে। যে যত বেশি ইন্দ্রিয় ব্যবহার করতে পারবে তার সঞ্চালন তত বেশি হবে। সেজন্য আমরা দেখি বেশি মেধাবী স্টুডেন্টরা কম মেধাবী স্টুডেন্টের থেকে খুব ভালোভাবে বুঝতে পারে, সেজন্য তাদের সঞ্চালনটা আমরা বলি ইতিবাচক সঞ্চালন। আর একটা বলা হয়েছে যে অর্থ বুঝে অন্তর্দৃষ্টি সহকারে অনুসরণ করলে ইতিবাচক সঞ্চালন হয়। আমরা যখন জিনিসটার গভীরে পৌঁছে যেতে পারবো তখনও কিন্তু আমার ইতিবাচক সঞ্চালন হবে। তাহলে অর্থ বুঝে আমাকে পড়াশোনা করতে হবে। আর একটা কি বলা হয়েছে, পূর্ববর্তী শিক্ষণের অনুশীলন বেশি হলে পরবর্তী শিক্ষণ সঞ্চালন বেশি হয়। অর্থাৎ আমার পূর্ব যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটা দিয়ে যখন আমি এটাকে বারবার অনুশীলন করব, তখন এটা দেখা যাবে পরবর্তীতে যখন আমি শিক্ষণটা আমি কাজে লাগাবো তখন এটা অবশ্যই বেশি হবে, অর্থাৎ ইতিবাচক হবে।
এই হলো আমাদের ইতিবাচক সঞ্চালনের নীতিগুলো, সঞ্চালন নীতি। এখন আমাদের শিক্ষণ সঞ্চালনের জন্য একজন শিক্ষককে কি করতে হবে, কি কি করণীয় আছে সেটা আমরা দেখি। প্রথমেই হলো যে পাঠদানের উদ্দেশ্য স্পষ্ট ও সুনির্দিষ্ট হতে হবে। আপনি যে পাঠ দেবেন সেটা আপনাকে আগের থেকে ঠিক করে নিয়ে সেটাকে সুনির্দিষ্ট করতে হবে। যেমন আজকে আমি আপনাদের কি পড়াবো, শিক্ষণ সঞ্চালন। আমি যদি বলতাম যে আমি আজকে শিক্ষণ পড়াবো, তাহলে শিক্ষণের অনেক কিছু আছে, তাই না? শর্ত আছে, বৈশিষ্ট্য আছে, সংজ্ঞা আছে। কিন্তু আমি যখন এটাকে পড়াবো তখন আমি এটাকে স্পষ্ট করে নিয়েছি, সুনির্দিষ্ট করে নিয়েছি যে আজকে শুধুই শিক্ষণ সঞ্চালন করাবো। তাহলে প্রথমেই আমাকে আমার উদ্দেশ্যটাকে স্পষ্ট ও সুনির্দিষ্ট করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে শিক্ষণের বিষয়বস্তু বাস্তব জীবনের সাথে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে পাঠদান করতে হবে। অর্থাৎ আমি যখন কোনো একটা জিনিস পড়াবো তখন সেটাকে তাদের কাছে মূর্ত করে তুলতে হবে, অর্থাৎ তারা সেটা যাতে ভিজুয়ালাইজ করতে পারে, বুঝতে পারে। তা সেই রকম করে আমাকে বাস্তব জীবনের সাথে এটা মিল রেখে আমাকে সেই পাঠদানটা করতে হবে। তারপরে কি বলা হয়েছে, বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি অর্জনের লক্ষ্যে শিক্ষামূলক অভিজ্ঞতা সঞ্চালন করতে হবে। অর্থাৎ তার ভিতরে আমার যে তিনটি যে আছে, তার যে জ্ঞান, তার যে দক্ষতা, তার যে দৃষ্টিভঙ্গি, এটার আমার কিন্তু শিক্ষণের কাজই হচ্ছে আমার তার জ্ঞান বৃদ্ধি করা। জ্ঞান মানে কি, জ্ঞান মানে তথ্য, অর্থাৎ তাকে আমি তথ্যটাকে বৃদ্ধি করব। দক্ষতা মানে কি, দক্ষতা মানে হলো স্কিল, অর্থাৎ তাকে হাতে কলমে সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে। আর দৃষ্টিভঙ্গি কি, দৃষ্টিভঙ্গি হচ্ছে যা তার মনোভাবটা কি, অর্থাৎ যেটাকে আমরা কাজের মাধ্যমে আমরা সেটাকে দেখতে পাই, সেটাকে আমরা বলি দৃষ্টিভঙ্গি। যে অর্থাৎ সেইটা সঠিকভাবে যদি করতে পারে, আমি মনে করি যে সে সেটাকে তার দৃষ্টিভঙ্গিটা পজিটিভ হয়েছে। আর যদি সে কাজের মাধ্যমে সেটা প্রকাশ না করতে পারে, তাহলে আমরা বলি যে তার দৃষ্টিভঙ্গিটার এখনো পজিটিভ হতে পারে নাই। তাহলে আমি যখন একটা বিষয় সম্পর্কে তাকে জ্ঞান দেব, তখন অবশ্যই যখন একটা বিষয় সম্পর্কে তাকে আমি পড়াবো, পাঠদান করব, তখন আমার এই সঞ্চালনগুলোর দিকে খেয়াল রাখতে হবে যে তার জ্ঞানটা বৃদ্ধি পাচ্ছে কিনা, তার দক্ষতাটা বৃদ্ধি পাচ্ছে কিনা, তার দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তন হচ্ছে কিনা। তারপরে কি বলা হয়েছে, শিক্ষণ সঞ্চালন কার্যকর করা হয় এমন সব পদ্ধতি, যেমন প্রদর্শন পদ্ধতি, সক্রিয় কাজে অংশগ্রহণের মাধ্যমে, প্রকল্প পদ্ধতি ইত্যাদির উপর গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আমাকে বিভিন্ন রকম পদ্ধতি, কৌশল আমাকে ব্যবহার করতে হবে। শুধুই আমরা কি করতাম, যে আমাদের আগে পড়ালেখাটা ছিল হলো শুধুই বক্তৃতা নির্ভর, বক্তৃতা নির্ভর। অর্থাৎ একজন শিক্ষক কি শুধু তথ্য দিত, শিক্ষার্থীরা সেটা গ্রহণ করত। কিন্তু এখন কিন্তু আমরা দেখেছি যে শিক্ষক শুধু তথ্য দেয় না, শিক্ষার্থীদের কাছ থেকেও আমরা অনেক তথ্য নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাকে তাদেরকে অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে আমাকে ক্লাসে নিয়ে আসতে হবে, যাতে করে তারাও সক্রিয় থাকবে, শিক্ষকও সক্রিয় থাকবে। এই ক্লাসগুলো হবে শিক্ষক শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। এবং এই সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে যখন আমি কাজ করাবো, তখন অবশ্যই আমাকে এমন কিছু পদ্ধতি বা কৌশল ব্যবহার করতে হবে যাতে করে তারা সেই কাজগুলো তারা করে। সেজন্য আপনারা দেখবেন যে এখন আমাদের যে লেসন গুলো আছে, সেই লেসন গুলোতে আমরা এখন শিক্ষার্থীদেরকে, আপনারা যারা শিক্ষক আছেন তারা জানেন যে আমাদের যে বইগুলো আছে, সেই বইগুলোতে একটা শিক্ষণ ফল আছে। সেই শিক্ষণ ফলগুলোতে আমরা কি কি করাবো তার একটা ধারাবাহিকতা এগুলো ওখানে যুক্ত করা আছে। তাহলে আমরা এই ধরনের অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে আমাকে কাজগুলো করাতে হবে। আর একটা কি বলা হয়েছে, শিক্ষণের বিষয়বস্তুর মধ্যে সামঞ্জস্য বজায় রেখে ধারণা গঠনের প্রতি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আমি যে বিষয়টা আজকে তাকে পড়াবো, সেই বিষয়টার সাথে সম্পর্ক রেখে আরো কিছু বিষয় এখানে অন্তর্ভুক্ত করে আমাকে ওই বিষয়টা নিয়েই আলোচনা করতে হবে।
আমি অনেক সময় দেখা যায় যে কোনো স্যাররা কি করেন যে আজকে যে বিষয়টা সেই বিষয়ের থেকে বের হয়ে সে অন্য একটা বিষয়ের দিকে চলে যায়, তাতে করে শিক্ষার্থীরা বুঝে উঠতে পারে না যে আজকে কি পড়ানো হয়েছে বা আজকে কতটুকু তারা শিখলো সেই জিনিসগুলো। সেজন্য একজন শিক্ষক হিসাবে আমাদেরকে কি করতে হবে, বিষয়বস্তুর মধ্যেই বসে থাকতে হবে, এই গণ্ডিটার মধ্যেই আমাকে থাকতে হবে। আর একটা কি বলা হয়েছে, শিক্ষার্থীরা যাতে বিষয়বস্তুর ভাবার্থ উপলব্ধি করতে পারে সেইভাবে অভিজ্ঞতা সঞ্চালন করতে হবে। অর্থাৎ এই যে আমি একটা বিষয়বস্তু আমি পড়াবো, তাহলে এইটার ভাবটা কি, এটার মূল কথাটা কি, সেটা যাতে সে বুঝতে পারে তার জন্য আমাকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে। যেমন আমি আপনাদেরকে আজকে শিক্ষণ সঞ্চালনের 3টি যখন পড়ালাম, ভাগ যখন পড়ালাম, তখন আমি চেষ্টা করেছি কিছু কিছু ছবি দেওয়ার, তাই না? ছবি দিলে কি হলো, আপনি এই জিনিসটা বুঝতে পারলেন যে হ্যাঁ অভিজ্ঞতাটা কখন গেইন হচ্ছে বা কখন হচ্ছে। আচ্ছা, কে আপনারা স্ক্রিন শেয়ার করছেন? তারপরে কি বলা হয়েছে, বিষয়বস্তু আংশিকের উপর জোর না দিয়ে সমগ্রের উপর জোর দেওয়া। আমরা অনেক সময় দেখা যায় যে ভাষা কিছু শিখিয়ে চলে যায়, তাতে করে কি হয়, শিক্ষার্থীদের শিক্ষণটা সঠিক হয় না। তাহলে আমাকে কি করতে হবে, সমগ্র বিষয়টার উপরে আমাকে জোর দিতে হবে। আমি মনে করলেন একটা মানব দেহ পড়াতে চাই, তাহলে মানব দেহ পড়াতে গেলে আমাকে পুরা দেহটাতে কি কি অঙ্গ আছে, তাদের কি কি কাজ আছে, সবই আমাকে পড়াতে হবে। এখন আমি শুধু হাত বা পা পুড়িয়ে আমি বললাম না যে আমি পুরা সমগ্র দেহটা পুড়িয়ে ফেলেছি। তাহলে আমাকে অবশ্যই আমাকে আংশিকের উপরে জোর না দিয়ে আমাকে সমগ্র বিষয়টার উপরে জোর দিতে হবে। আরেকটা কি বলা হয়েছে, শিক্ষার্থীর অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে যাতে কাজে লাগাতে পারে সেটা অভ্যাসে পরিণত করতে হবে। অর্থাৎ আমি তাকে ওই যে বলেছি যে শিক্ষণকে স্থায়ী করতে হবে। অভ্যাস কখন হবে, অভ্যাস কাকে বলে, অভ্যাস হচ্ছে যখন আমার এই কাজটা না করলে অস্বস্তি হয়, সেটাকে আমরা বলি অভ্যাস। তাহলে আমার যে জ্ঞান বা দক্ষতা, এটাকে যখন আমি অভ্যাসে পরিণত করব, তখন সে যতক্ষণ পর্যন্ত ওই কাজটা না করবে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে একটা অস্বস্তি তৈরি হবে। তাহলে আমাকে এমন ভাবে তাকে শিক্ষা দিতে হবে যাতে করে তাকে আমি অভ্যাসে পরিণত করব, যাতে করে সেটা যখন বাস্তব জীবনে কাজে না লাগাতে পারলে তার ভিতরে একটা অস্বস্তি তৈরি হবে। এই ধরনের অভ্যাস তাকে আমাকে করে দিতে হবে। তাহলে শিক্ষণ সঞ্চালনে আমি দেখলাম শিক্ষক হিসাবে আমাদেরকে কিছু করণীয় আছে। সেই করণীয়ের মধ্যে আমরা বলেছি যে প্রথমে আমাকে উদ্দেশ্যটা স্পষ্ট করতে হবে, তারপরে হলো এটাকে বিষয়বস্তুটার সাথে বাস্তবের সাথে মিল রেখে আমাকে পাঠদানটা করতে হবে, তারপরে তাদের যে জ্ঞান দক্ষতাটা আছে সেটাকে আমাকে শিক্ষামূলক অভিজ্ঞতার মাধ্যমে সঞ্চালন করতে হবে, তারপরে বিভিন্ন পদ্ধতি কৌশল ব্যবহার করতে হবে, সামঞ্জস্য বজায় রেখে আমাকে বিষয়বস্তুটা নিয়ে আসতে হবে, এটার ভাবার্থটা যাতে উপলব্ধি করতে পারে সেভাবে তাকে আমাকে সঞ্চালন করাতে হবে, আর আংশিকের উপর জোর না দিয়ে সমগ্র বিষয়টার উপর জোর দিতে হবে, এবং শিক্ষার্থীর অর্জিত জ্ঞান এবং দক্ষতাটা যাতে সে বাস্তব জীবনে কাজে লাগানে অভ্যাস করে তুলতে পারে সেইভাবে আমাকে কাজ করতে হবে। এই হলো আমাদের শিক্ষণ সঞ্চালনের অংশ। শিক্ষণ সঞ্চালনে আমরা দেখলাম সঞ্চালন হচ্ছে এক স্থান হতে অন্য স্থানে পরিবর্তন, আর শিক্ষণ সঞ্চালন মানে হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতার সঞ্চালন, তাই না? তাহলে এই সঞ্চালন 3 ধরনের আমরা দেখেছি, একটা হচ্ছে ইতিবাচক সঞ্চালন, আর একটা নেতিবাচক সঞ্চালন, আর একটা হচ্ছে হলো শূন্য সঞ্চালন। ইতিবাচক সঞ্চালন কি, যে সঞ্চালনটায় অভিজ্ঞতাটা বৃদ্ধি পায়, তাই না? একটা শিক্ষণ আর একটা শিক্ষণকে বৃদ্ধি করে। আর নেতিবাচক সঞ্চালন হলো একটা শিক্ষণ যখন আর একটা শিক্ষণকে হ্রাস করে, হ্যাঁ কমিয়ে দেয়, সেটাকে আমরা বলি নেতিবাচক সঞ্চালন। আর শূন্য সঞ্চালন হ্রাসও করবে না বৃদ্ধিও করবে না, সেই ধরনের সঞ্চালনকে আমরা বলি শূন্য সঞ্চালন। এরপরে আমরা যে জিনিসটা আজকে একটু পড়বো সেটা হচ্ছে যে আমাদের যে মাধ্যমিক শিক্ষাক্রমে শিক্ষণের সাথে আমাদের যে শিক্ষার্থীদের যে পরিচিতিটা আছে
সেই পরিচিতিটা সম্পৃক্তকরণটা আমরা কিভাবে করেছি সেটা আমরা একটু দেখব। আপনারা জানেন যে মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীরা হলো আমাদের ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে স্টুডেন্ট গুলো আছে তারা হচ্ছে আমাদের মাধ্যমিক পর্যায়ের স্টুডেন্ট। এবং এই যে স্টুডেন্ট গুলোর একটা নির্দিষ্ট বয়স সীমা আছে। আপনারা জানেন এই বয়স সীমাটাকে আমরা বলি বয়ঃসন্ধিকাল। এবং এই বয়ঃসন্ধিকালের স্টুডেন্টদেরকে ট্যাকেল করা, তাদেরকে লেসনে নিয়ে আসা, এটা একটা বিরাট কঠিন কাজ। ছোট বাচ্চাদেরকে আপনি যা বলতে পারেন বড়দেরকে সেইভাবে আপনি বলতে পারবেন না। তাহলে এই ধরনের বাচ্চাগুলোকে আপনি যখন ট্যাকেল করবেন তখন আপনি কিভাবে তাদেরকে ট্যাকেল করবেন, সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটা নতুন ধরনের শিখন আছে, সেটাকে আমরা বলি সতীর্থ শিখন। সতীর্থ শিখন আমাদের এই শিক্ষাক্রমে সতীর্থ শিখনটা একটা বিশেষ ভূমিকা পালন করে। সতীর্থ মানে কি? কেউ কি বলতে পারবেন সতীর্থ মানে? একই গুরু শিষ্য ম্যাডাম। একই তীর্থে সবাই যেখানে অবস্থান করে, তাই না? একই তীর্থে যারা অবস্থান করে তাকে আমরা বলি সতীর্থ। তাহলে এই সতীর্থ শিখন জিনিসটা যদি আমি তাকে আনতে পারি, অর্থাৎ তাদেরকে যখন আমি একই মানসিকতায় একই কাজে অন্তর্ভুক্ত করতে পারি তখনই আমার শিখনটা কার্যকর হবে। তাহলে এই শিখনটাকে যদি আমি সার্থক ও কার্যকর করতে চাই তাহলে আমাকে সতীর্থ শিখনের প্রতি নজর দিতে হবে। এই সতীর্থ শিখনের ফলে কি হবে? শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে। অর্থাৎ একজন অপরের প্রতি শ্রদ্ধাশীল হবে, তারা কিভাবে একটা দলকে নেতৃত্ব দিতে হয় সেইগুলো তাদের ভিতরে বিকশিত হবে। সতীর্থ শিখনের মাধ্যমে শিক্ষক বিশেষ উপস্থাপনায় সক্রিয় রাখার মাধ্যমে পাঠকে আকর্ষণীয় করতে পারবেন। অর্থাৎ যে বিষয়বস্তুটা তিনি উপস্থাপন করবেন যদি তিনি সক্রিয় রাখতে পারে, সক্রিয় রাখার জন্য এই সতীর্থ শিখনটা দরকার, তার নিশ্চিত করতে পারবেন। তারপরে কি বলা হয়েছে? উপস্থাপনে জড়তা হ্রাস পায়, পারস্পরিক শ্রদ্ধাবোধ সহনশীলতা বৃদ্ধি পায়, সমানুবর্তিতার অনুশীলন হয়। অর্থাৎ সে যখন আপনি যখন তাকে প্রশ্ন করবেন, যখন দেখবে যে সবাইকেই টিচার প্রশ্ন করছে, শুধু ভালো ছাত্রদের প্রতি শিক্ষক মনোযোগী না, তখন কিন্তু তার ভিতরে যে উপস্থাপনের যে জড়তাগুলো আছে সেই জড়তাগুলো তাদের ভিতরে হ্রাস পাবে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সমস্যা সম্পর্কে শিক্ষক বিশেষভাবে মনোযোগী হতে পারবেন। আর একটা কি বলা হয়েছে যে আমরা যে শিক্ষক তিনি যখন একটা পাঠ উপস্থাপন করবেন সেখানে তার একটা বাচন ভঙ্গি আছে, তার উপকরণের ব্যবহার আছে, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম। আবার শিক্ষকের কাছ থেকে শিক্ষক অনেক সময় শিক্ষার্থীদের প্রশংসা করেন, এগুলো কিন্তু আপনাকে শিক্ষাদানে সহায়তা করে। এখন 2012 সালে আমাদের যে শিক্ষাক্রম আছে সেই শিক্ষাক্রমে দুটো বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হলো যে শ্রেণীকক্ষে সক্রিয় সহযোগিতা, যুগোপযোগী শিক্ষণ পদ্ধতি ও কৌশলের সুষ্ঠু ব্যবহার। আর একটা বলা হয়েছে যে মানসম্মত পাঠ্যপুস্তক, অন্যান্য শিক্ষা উপকরণের সঠিক ব্যবহার। এই দুটোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের শ্রেণীকক্ষটাকে সক্রিয় করতে হবে আর মানসম্মত পাঠ্যপুস্তক আর শিক্ষা উপকরণ ব্যবহার করতে হবে, এটা বলা হয়েছে। আর 2012 সালের অনুযায়ী আমাদের যে শিক্ষণ সম্পর্কে আমাদের কয়েকটি কথা বলা হয়েছে। সেটা কি বলা হয়েছে? যে শিক্ষার্থীর সক্রিয়তা নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীর মনোযোগ বৃদ্ধি করতে হবে, ব্যক্তি স্বাতন্ত্র্যতার প্রতি লক্ষ্য রাখতে হবে। লক পদ্ধতি, কার জানি মাইক অন হয়ে আছে, মাইকটা অফ করেন। লক পদ্ধতির মাধ্যমে আমাকে পড়াতে হবে এবং বুঝে শেখাতে হবে যে তারা যাতে বুঝে এই জিনিসগুলো শিখতে পারে।
আর মাধ্যমিক শিক্ষাক্রমে আরো আছে যে উপকরণের সঠিক ব্যবহার করতে হবে, অনুশীলনের ব্যবহার করতে হবে, তারপরে সহানুভূতি আচরণ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক হিসাবে একজন শিক্ষার্থীর প্রতি অবশ্যই সহানুভূতিশীল হবেন এবং তাদের সাথে একটা ভালো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হতে হবে। আর শিক্ষার্থীর শিক্ষণ সামর্থ্য, এটা অবশ্যই আমাদেরকে বাড়িয়ে দিতে হবে শিক্ষার্থীদের মধ্যে। তাদেরকে আমাদের সবসময় বলতে হবে যে তোমরা পারবে, তোমাদের কোনো রকম নেতিবাচক কথা তাদেরকে বলা যাবে না, কোনো রকম শারীরিক ও মানসিক শাস্তি তো দেওয়াই যাবে না, এটা এখন আমাদের রাষ্ট্রীয় শাস্তিযোগ্য অপরাধ। আর উৎসাহ যদি আমরা প্রদান করি তাহলে দেখা যাবে যে শেখার আগ্রহটা অনেকটাই বেড়ে যাবে। এই হলো আমাদের 2012 সালের শিক্ষাক্রম অনুসারে যে একজন শিক্ষার্থীর শিক্ষণ নিশ্চিতকরণে আমাদের এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা আজকে আপনাদেরকে ইউনিট 1 এর আমাদের আজকের লেসন কিন্তু শেষ হয়ে গেল। আমরা ইউনিট 1 এ আমরা পড়লাম হলো শিক্ষণ কি, শিক্ষণের কিভাবে শেখে, শিক্ষণের শর্তগুলো কি, বৈশিষ্ট্যগুলো কি, তারপরে শিক্ষণ সঞ্চালন কি এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষণ সম্পর্কে কি বলা হয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আপনাদের এই ক্লাসগুলো আমি পরবর্তীতে পরে পিডিএফ আকারে আপনাদেরকে আমি পাঠিয়ে দেব। বোঝা গেছে কি বলেছি? যখন আমি আগের স্লাইডটা যদি একটু দিতেন, আগের স্লাইডটা। কোনটা? প্রিভিয়াস স্লাইড, এটার আগেরটা। এটার আগেরটা? জি জি। ঠিক আছে। জি ম্যাডাম, ধন্যবাদ। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা খেয়াল করব যে আমরা এখন কিন্তু 1 নাম্বার ইউনিট আমাদের শেষ হয়ে গিয়েছে। আমরা নেক্সট থেকে 2.1 নাম্বার ইউনিট নিয়ে আলোচনা করব। 1 নাম্বার ইউনিটে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা রেডি রাখবেন, পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করব যে কারো যদি কোনো সমস্যা থাকে। কিন্তু আমার মনে হয় না কোনো সমস্যা আছে, কারণ যে জিনিসগুলো আমরা জানাতে চেয়েছি আমার মনে হয় আপনারা পেরেছেন, বুঝতে পেরেছেন আমরা যে জিনিসগুলো আপনাদেরকে জানাতে চাই। আর আপনারা সবাই মোটামুটি ক্লাসে অ্যাটেন্ড করবেন। আমার মনে হয় আপনাদের বোধহয় মার্চে আমরা হয়তো আপনাদের সাথে ক্লাসেই দেখা হয়ে যাবে আপনাদের সাথে। এখন পর্যন্ত যে ঘোষণা তাতে দেখা যাচ্ছে যে আমরা মার্চ হয়তো আপনাদের সাথে ক্লাসে, মার্চ না তো আমরা এপ্রিল মাসে হয়তো আপনাদের সাথে দেখা হবে। তা কিন্তু তখন হয়তো দেখা গেল যে এপ্রিল মাসে হয়তো আমাদের ক্লাসরুম পারফরমেন্স অত বেশি হয়তো নাও থাকতে, কারণ তখন হয়তো আমাদের পরীক্ষা এসে যাবে, তারপরে আপনাদের টিপি এসে যাবে। টিপি মানে হচ্ছে হলো টিচিং প্র্যাকটিস, সেটা এসে যাবে। সেখানে ক্লাসরুম পারফরমেন্স হয়তো, আর এই যে আমরা এই মার্চ মাসে যে ক্লাস করবো এটার উপরেই কিন্তু আপনাদের পরীক্ষাগুলো হবে। সেই জন্য আপনারা একটু ক্লাসে সবাই প্রেজেন্ট থাকবেন। সবাই প্রেজেন্ট থাকলে কি হয়, তাহলে আপনি তথ্যগুলো অন্তত জেনে যেতে পারবেন যে কি কি আপনাদেরকে পড়ানো হয়েছে, কতটুকু পড়ানো হয়েছে, সেইভাবে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ম্যাম আপনার নাম্বারটাকে আমি একবার আমি একটু তুলতে ভুল করছি কিনা সেটার জন্য বলেন। আগে আপনি একটা নাম্বার দিয়েছিলেন 01817535191। ঠিক আছে ম্যাম? 119, হ্যাঁ 119, হ্যাঁ ঠিক আছে। ডাবল ম্যাম একটু কষ্ট করে আরেকবার বলবেন। 119 হ্যাঁ 119। জি জি আচ্ছা ঠিক আছে ম্যাম। তো আছে আপনাদের ওই যে আমরা এখন আপনাদেরকে বোধহয় ওই যে সমস্ত টিচারদের দেওয়া হয়েছে জুম আইডি, তারপরে ইমেল নাম্বার,
মোবাইল নাম্বার, নার্গিস আপা বোধহয় খুব সম্ভবত আপনাদের সাথে শেয়ার করেছে, সেখানেও আছে আমাদের নাম্বারটা। ম্যাম আমরা তো পাই নাই। কোথায় পাবো? বিএড এর পাবেন পাবেন। আপনাদের নেতা কি করেন? নেতাকে ধরেন। ম্যাম এটা তো আমি নজরুল গ্রুপে দিয়ে দিয়েছিলাম 3টা ছবি। এগুলো হলো নেতার কাজ, নেতা এগুলো করবে। এগুলো কোথায় কি আছে, নতুন নতুন ইনফরমেশন আছে, এগুলো আপনি শেয়ার করবেন স্যার সবার সাথে। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম হ্যাঁ। গ্রুপে তো জি ম্যাম, শেয়ার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন যেগুলো আসবে সাথে সাথে আপনি শেয়ার করবেন সবার সাথে, বোঝা গেছে? জি ম্যাম। এইগুলো আমি গ্রুপে দিয়েছিলাম ম্যাম, 3টা ছবি দিয়েছিলাম, এখন অনেকে ছিল না হয়তো পায় নাই। আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ওই মেসেঞ্জার গ্রুপে দিয়েছিলাম আমি 3টা ছবি তুলে। অসুবিধা নাই, আমরা আল্লাহ দিলে তো আমরা এখন ক্লাসরুমে চলে যাব, তখন আর আমাদের এই মেসেঞ্জার গ্রুপ না থাকলেও চলবে, তাই না? আমরা যখন ক্লাসরুমে চলে যাবে তখন তো আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই, তখন আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলবো। যাই হোক, আপনাদের 1 নাম্বার ইউনিট নিয়ে যদি কোনো সমস্যা থাকে আপনারা মোটামুটি নোট ডাউন করে রাখবেন, তাহলে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করে আমরা নেক্সট দিন কিন্তু ইউনিট 2 শুরু করে দেব। হ্যাঁ, ইউনিট 2 শুরু করে দেব। আর আমরা যদি আল্লাহ দিলে যদি আমরা এপ্রিলে ক্লাসে যাই, ক্লাসে গেলে হয়তো আমরা 1টা বা 2টো ক্লাস হয়তো আপনাদের সাথে করব, করার পরে কিন্তু আমাদের কিন্তু পরীক্ষা চলে আসবে। হ্যাঁ, ফার্স্ট ইন কোর্স পরীক্ষা চলে আসবে এবং সাথে সাথে আমাদের টিপিও চলে আসবে। সেজন্য আমাদের যত দ্রুত সম্ভব আমরা এর মধ্যেই ক্লাসগুলো শেষ করার চেষ্টা করব। ক্লাসগুলো আমরা যদি দ্রুত শেষ করতে পারি, কারণ আমাদের ইয়ের থেকে কিন্তু টিপিটাই হলো আপনাদের এই বিএড এর মূল